প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে 26তম ক্লাস। আচ্ছা, আমাদের 26তম ক্লাসের আলোচনা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন এই ওয়ার্ডপ্রেসের আলোচনা যখন আমরা করতে যাব, তো আমরা শুধু ওয়ার্ডপ্রেস। স্যার একটু ভিডিওটা চালু করলে ভালো হয় স্যার। হ্যাঁ, ভিডিও চালু করছি। আচ্ছা, হ্যাঁ, ভিডিও চালু করছি, সমস্যা নেই। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা আলোচনা যেখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের আলোচনা করলে চলবে না, তবে এটার সাথে রিলেটেড কিছু আলোচনা আছে, সেই আমরা আলোচনাও করব, এবং ওয়ার্ডপ্রেস কীভাবে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি এবং আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট কীভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করে দেওয়া যায়, সেই আলোচনাটাও আমরা করব। আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কেউ যদি কিছু জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে যে যতটুকু জানেন একটু আইডিয়া শেয়ার করতে পারেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের ধারণা নাই? আচ্ছা, জি স্যার, তেমন একটা ধারণা নাই, আপনি বললে ভালো হতো। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস মূলত প্রথম ওয়ার্ডপ্রেস করতে গেলে আমাদের যে শব্দটার প্রয়োজন হবে সেটা হচ্ছে সিএমএস। আচ্ছা, এই সিএমএস বলতে কি বোঝায়? সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নাম কি ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যখনই ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো পড়াশোনা করব, ওয়ার্ডপ্রেস নিয়ে গুগলে সার্চ করব, কিংবা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে যে কোনো কাজ করতে যাব, তখন আমাদের সামনে সর্বপ্রথম যে শব্দটা আসবে সেটা হচ্ছে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস কী জিনিস? মূলত যখন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে সময়টাতে এটা সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়েছে, তখন একটা সমস্যাও দেখা গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানি তারা ওয়েবসাইট তৈরি করলো, অর্থাৎ আমরা যতটুকু শিখছি সেখানে আমরা গত 25টা ক্লাসে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম এবং শিখতে পারলাম যে যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো ধরনের ছবি, লেখা, ভিডিও, অডিও, নানান রকম ছবি যুক্ত করে কিভাবে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে হয় আমরা এটা শিখলাম, এবং আমরা ধরে নিলাম যে আমরা বিভিন্ন ধরনের কোম্পানিকে আমাদের এই সার্ভিসটা আমরা প্রোভাইড করছি। এখন আমরা যে সমস্ত কোম্পানিকে এই সার্ভিসগুলো প্রোভাইড করছি তারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে, কিন্তু ওয়েবসাইট তৈরি করার পরে কিছু সমস্যা দেখা দিল। মানে সমস্যাটা না, ঠিক প্রয়োজন। আচ্ছা, সেই প্রয়োজনগুলো কীরকম প্রয়োজন? সেটা হচ্ছে দেখা গেল যে একটা কোম্পানি একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে গেল, কিন্তু কিছুদিন পরেই, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরে, তার ওয়েবসাইটের কোনো একটা অংশে ছোট্ট একটা পরিবর্তন বা চেঞ্জ দরকার। এখন এই যে ছোট্ট একটা পরিবর্তন করা প্রয়োজন, এই চেঞ্জটা কিভাবে করা সম্ভব? এখন দেখা গেল যে
এই ছোট্ট চেঞ্জটা অনেকভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে কি, আপনি একজন ডেভেলপার হিসাবে আপনি যে ওয়েবসাইট তৈরি করে দিলেন, আপনি ওয়েবসাইট তৈরি করে দেওয়ার পরে এই চেঞ্জটার জন্য দেখা গেল যে সে আবার আপনাকে নক করলো এবং বলল যে আমার ওয়েবসাইটে একটা চেঞ্জ প্রয়োজন, আপনি চেঞ্জ করে দিলেন এবং সেটা সে ওয়েবসাইটে ব্যবহার করলো। এটা হতে পারে একটা পদ্ধতি। এখন অনেক সময় দেখা যায় যে যখন ব্যক্তি হিসেবে আমরা ওয়েবসাইট তৈরি করি, তখন অনেক সময় আমি একজন ব্যক্তিগত ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ওয়েবসাইট তৈরি করার পরে আমি সেই ফ্রিল্যান্সারকে খুঁজে পাচ্ছি না, তার সাথে আমার যোগাযোগ হচ্ছে না, তার ফোন বন্ধ, মোবাইল ফোন বন্ধ, বা তার ফেসবুক বন্ধ, ইমেল রেসপন্স আসতেছে না। তাহলে এটা একটা সমস্যা হয়ে গেল যে পরবর্তীতে ছোটোখাটো পরিবর্তনের জন্য আমি ডেভেলপারকে খুঁজে পাচ্ছি না। আবার সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইট পরিবর্তন করার জন্য ডেভেলপারকে আমার আবার টাকাও দেওয়া প্রয়োজন, কারণ এই পরিবর্তনের জন্য যে সে সময় খরচ করবে সেই সময়ের জন্য তাকে আমার পেমেন্টও দিতে হবে। তো তারপর এরকম নানান ধরনের সমস্যা দেখা গেল। তারপরে ব্যাপার হচ্ছে যে কোনো সময় দেখা গেল যে আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করছি, তো ডিজাইন তৈরি করার পরে কিছুদিন পরে আমার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমি ব্যবহার করব না, আমি অন্য একটা ডিজাইন ব্যবহার করব। এখন সেই ডিজাইনটা আবার কিছুদিন ব্যবহার করার পরে মনে হলো যে না, আমার আগের ডিজাইনটাই ভালো ছিল। এই ধরনের সমস্যাও যদি হয়, তখন দেখা গেল যে একবার একটা ওয়েবসাইট তৈরি করলাম, তখন এটা পরিবর্তন করে আবার নতুন করে তৈরি করতে হলো, আবার ক্লায়েন্ট বলতেছে যে আমি আগের ডিজাইনে ফিরতে চাই। তখন এই যে সামগ্রিক যে কয়টা সমস্যা বা যে কয়টা সিনারিও আলোচনা করলাম, এই কয়েকটা জিনিসের সমাধান নিয়ে আসলো সিএমএস। অর্থাৎ সিএমএসকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমার ওয়েবসাইটের যে লেখা, আমার ওয়েবসাইটের ছবি, আমার ওয়েবসাইটের স্লাইডার, আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম, এইটা আমি একজন ডেভেলপার না হয়েও দেখা গেল যে আমি একজন ওয়েব ডেভেলপার না, আমি একজন ব্যবসায়ী, আমি একজন ই কমার্স ব্যবসায়ী, কিংবা আমার হচ্ছে ঘড়ির দোকান, কিংবা হচ্ছে আমার হুন্ডার দোকান, মোটরসাইকেলের দোকান, আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা একটা ডেভেলপারের সহযোগিতা ছাড়াই আমি যদি বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারি, ছবি পরিবর্তন করতে পারি, লেখা পরিবর্তন করতে পারি, স্লাইডার পরিবর্তন করতে পারি, তাহলে এই জিনিসটা একটা ভালো আইডিয়া এবং আমরা অনেক ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবো যদি আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। মূলত সারা পৃথিবী জুড়েই এই কয়েকটা বিষয়কে সামনে রেখে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যে ছোট্ট একটা কালার পরিবর্তনের জন্য, ছোট্ট একটা ছবি পরিবর্তনের জন্য, ছোট্ট একটা লেখা পরিবর্তনের জন্য আমার বারবার আমি একজন ডেভেলপারের সাথে দেখা করতে চাই না, তার সহযোগিতা নিতে চাই না। যিনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুই জানেন না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে যার কোনো ধারণা নেই, তিনিও যাতে খুব সহজে তার ওয়েবসাইটের লেখা পরিবর্তন করতে পারেন, কিংবা তার ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট পরিবর্তন করতে পারেন, সেই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে সিএমএস বলতে আসলে ওয়ার্ডপ্রেস বোঝায় না, কিংবা অন্য কিছু বোঝায় না। সিএমএস হচ্ছে একটা জেনেরিক নেম, যেটা দ্বারা বোঝানো হচ্ছে যে কোন প্রয়োজনটা আমরা পুরো করতে চাই। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার যখন প্রয়োজনটা আসলো, তো দেখা গেল যে বিভিন্ন কোম্পানি এই ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা শুরু করলো। এবং একটা সময় ছিল
বিভিন্ন কোম্পানির নিজস্ব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তখন কোম্পানি তার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিল, এবং ওয়েবসাইট ডেলিভার করার পরে আমি নিজেই সেটা ব্যবহার করতে পারতেছি, লেখা চেঞ্জ করতে পারতেছি, কিংবা অন্যান্য কাজও আমি করতে পারছি। আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা গুগলে যে লিখতে পারেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিস্ট। আপনারা যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিস্ট লিখে সার্চ দেন, আপনারা দেখেন এখানে এই যে এতগুলো কোম্পানি, প্রথমেই দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর দেখাচ্ছে দ্রুপাল। তার মানে দ্রুপাল নামে একটা কোম্পানি আছে, তারাও এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। জুমলা নামে একটা কোম্পানি এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এখানে দেখেন সফটওয়্যার কথাটা বলা আছে, মানে এটাকে একটা সফটওয়্যারও বলা যেতে পারে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এবার দেখেন তারপর আছে টাইপ O3, কেন্টিকো সিএমএস, কংক্রিট 5, মোড এক্স, আচ্ছা সিলভার স্ট্রাইপ সিএমএস, ডট সিএমএস, তারপরে দেখেন ক্লোন সিএমএস, টেক্সট প্যাটার্ন, আমব্রাকো সিএমএস, ডটনেট নুক, ওপেন সিএমএস, কন্ট ও, গ্রাভ, ম্যাগনোলিয়া, প্রসেস ওয়্যার, ডিজ্যাঙ্গো সিএমএস, জিহিয়া, ইজে পাবলিশ, বোল্ট, হিপো সিএমএস, পালস সিএমএস, ইকোনমিক এক্সপি, ম্যাম্বো। এইভাবে আরও অনেক ধরনের মানে সিএমএস আপনি যদি খোঁজেন মার্কেটে প্রচুর পরিমাণে সিএমএস পাওয়া যাবে। এখন ঘটনা হচ্ছে যে এই যে এত এত সিএমএস, এত সিএমএস এর প্রয়োজনটা কি, কেন এত সিএমএস আসলো? বা আমরা যদি উইকিপিডিয়াটা সার্চ করি, এখানে দেখেন আচ্ছা এখানে আরও বিশেষ কিছু সিএমএস এর কথা তারা বলছে, যেমন এটা হচ্ছে জাভা রিলেটেড সিএমএস, এটা হচ্ছে পার্ল দিয়ে তৈরি সিএমএস, এটা হচ্ছে ASP.NET এর তৈরি সিএমএস, এখানে হচ্ছে পিএইচপি রিলেটেড সিএমএস। পিএইচপি দিয়ে তৈরি সিএমএস এর সংখ্যাটা তুলনামূলক বেশি, কারণ পিএইচপিটা যথেষ্ট সহজলভ্য এবং তুলনামূলক সহজ, এবং কম খরচে ওয়েবসাইট তৈরি করা যায় অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। সে সমস্ত কারণে পিএইচপি দিয়ে তৈরি সিএমএস এর জনপ্রিয়তাটা তুলনামূলক বেশি। আরও একটা কারণ আছে, সেটা হলো যে সারা পৃথিবী জুড়ে যতগুলো ল্যাঙ্গুয়েজ চর্চা করা হয়, যতগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে মানুষ পড়াশোনা করে, কাজ করে, তার মধ্যে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও পিএইচপিটা তুলনামূলক সহজ। পিএইচপিটাকে সহজ বলা যাবে না, তুলনামূলক সহজ, এবং মোটামুটি দ্রুত শেখা যায়, এবং অ্যাভেলেবেল রিসোর্স পাওয়া যায়, অনলাইনে টিউটোরিয়াল বেশি সংখ্যায়, যার কারণে যে কেউ দ্রুত এবং অল্প সময়ে পিএইচপি শিখে নিতে পারে, কিংবা পিএইচপি না জানলেও পিএইচপি সংক্রান্ত বিষয়গুলো খুব অল্পতে ইউটিউব থেকে দেখে যে কোনো কাজ করা সম্ভব। সো যেটা বলছিলাম যে এই লিঙ্কটা দেখলে বোঝা যাবে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে তৈরি করা যে সমস্ত সিএমএস রয়েছে সেগুলো সংখ্যায় কম, পিএইচপিতে তৈরি করা সিএমএস এর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আরও মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি পিএইচপিতে যাদের ধারণা আছে বা পিএইচপি ল্যাঙ্গুয়েজ যারা জানেন, বা আপনারা যখন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, তখন আপনারা নিজেরাও চাইলে একটা সিএমএস তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে অল্প দিন সময় ব্যবহার করে একটা সুন্দর সিএমএস আপনারা তৈরি করতে পারবেন।
তো এই হচ্ছে মোটামুটি সিএমএস এর আলোচনা। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা আস্তে আস্তে আলোচনা আগাই। এবার আসেন আপনার জন্য প্রয়োজনীয় সিএমএস কোনটা বেটার, কোনটা ভালো, সেটা কিভাবে বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে যে এক একটা সিএমএস এক এক ধরনের প্রয়োজন পূরণের জন্য আসছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসের কথা বলেন, ওয়ার্ডপ্রেস নাম দেখেই বোঝা যাচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে লেখালেখি, প্রেসও লেখালেখির সাথে সম্পর্কিত, ওয়ার্ডও লেখালেখির সাথে সম্পর্কিত। তো ওয়ার্ডপ্রেস মূলত যখন প্রথম তৈরি হয়েছিল তখন এই লেখালেখি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান দেওয়ার জন্যই এই সিএমএসটা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে শুধুমাত্র লেখালেখি নয়, লেখালেখি ছাড়াও যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে সব ধরনের কাজই এই ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর মাধ্যমে করা সম্ভব। ওয়ার্ডপ্রেসের পাশাপাশি দ্রুপাল সারা পৃথিবী জুড়ে আরও একটা অনেক বড় এবং জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুপাল। তবে দ্রুপালের ডেভেলপার, অর্থাৎ যারা দ্রুপাল নিয়ে কাজ করে সেই সমস্ত ডেভেলপারদের সংখ্যাও কিছুটা কম, অনেক কম বলা যাবে না, কিছুটা কম। মানে ওয়ার্ডপ্রেস যতটা জনপ্রিয় হয়েছে, দ্রুপাল সেই হারে জনপ্রিয় হয়। এরপরে আসেন জুমলা। এই ওয়ার্ডপ্রেস এবং জুমলা মোটামুটিভাবে একই ধরনের কাজ করে, যার কারণে মোটামুটিভাবে একটা সময়, এমন একটা সময় ছিল যে জুমলা এবং ওয়ার্ডপ্রেস একই ধরনের জনপ্রিয়তা ছিল, বাট একটা সময় এসে ওয়ার্ডপ্রেস অনেক বেশি পরিমাণ জনপ্রিয়তা পেয়ে গেছে। এবার আসেন ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কীরকম, আমরা এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমি একটা ওয়েবসাইট সার্চ করলাম, সেটা হলো টপ 10 পপুলার সিএমএস বাই মার্কেট শেয়ার। তো সারা পৃথিবী জুড়ে যত ওয়েবসাইট তৈরি করা হয় তার মধ্যে জনপ্রিয় ওয়েবসাইট কারা কারা তার একটা কম্পারিজন এখানে করা হয়েছে। এখানে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারনেট লাইভ স্ট্যাটিস্টিক্স, কারেন্টলি 167 কোটি ওয়েবসাইট অনলাইনে আছে এই মুহূর্তে। এই 167 কোটি ওয়েবসাইটের মধ্যে সব ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, বিষয়টা সেরকম নয়। তবে এর মধ্যে একটা বিপুল সংখ্যক কোম্পানি বা অথরিটি তাদের ওয়েবসাইট তৈরি করার জন্য সিএমএস ব্যবহার করে থাকে। সেখানে যে সমস্ত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয় তার মধ্যে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, শপিফাই, স্কোয়ারস্পেস, তারপরে হচ্ছে উইক্স, ম্যাজেন্টো, প্রেস্তাশপ, ব্লগার আর টাইপ03 জনপ্রিয়। তবে এর মধ্যে এখানে যে কয়টি তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে মূল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা যেতে পারে তিনটা জিনিসকে, ওয়ার্ডপ্রেস, জুমলা এবং দ্রুপালকে বলা যেতে পারে প্রপার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর শপিফাই, তারপরে হচ্ছে ম্যাজেন্টো, প্রেস্তাশপ, এই তিনটা জিনিস কেবলমাত্র ই কমার্স ওয়েবসাইট তৈরির প্রয়োজনটাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। আমি আবারও বলছি যে
শপিফাই, প্রেস্তাশপ এবং হচ্ছে ম্যাজেন্টো, এগুলো তৈরি করা হয়েছে ই কমার্স ওয়েবসাইট তৈরির প্রয়োজনকে সামনে রেখে। মূলত এগুলোকে সেইভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় না, এগুলোকে বলা হয় ই কমার্স সলিউশন। অর্থাৎ আপনি যদি অনলাইনে পণ্য বেচা কেনা করতে চান তাহলে এই কয়েকটা সিএমএস ব্যবহার করে খুব দ্রুত সময়ে আপনি পণ্য বেচা কেনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং ম্যাজেন্টো সারা পৃথিবী জুড়ে অনেক 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 জনপ্রিয় এবং দুর্দান্ত একটা সিএমএস টুল ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। এবং এখনো পর্যন্ত সারা পৃথিবীতে ম্যাজেন্টো ডেভেলপারদের হিউজ ডিমান্ড, হিউজ, মানে ম্যাজেন্টো ডেভেলপারদের কাজের হিউজ ডিমান্ড, যে ম্যাজেন্টো ব্যবহার করে কিভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে। যাই হোক, এর মাঝখানে দুইটা জিনিস চলে আসছে, স্কোয়ার স্পেস এবং আরেকটা হচ্ছে উইক্স। স্কোয়ার স্পেস এবং উইক্স এই দুইটা কোম্পানি, এটাকে কি বলবো, এটাকে কমার্শিয়াল কোম্পানি বলা যেতে পারে। অর্থাৎ তারা কমার্শিয়ালি ওয়েবসাইট তৈরি করার সুযোগ দিয়ে থাকে এবং এদের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা এটা একটু পরে আলোচনা করব যে স্কোয়ার স্পেস বা উইক্স কী ধরনের সুবিধা দিয়ে থাকে আর এরা কী ধরনের ব্লগার বা টাইপো 3 এরা কী ধরনের সুবিধা দিয়ে থাকে, আমরা এটা একটু পরে আলোচনা করব। এবার আসেন একটা জিনিস একটু এখানে দেখার চেষ্টা করেন, মার্কেট শেয়ার 60%। এই মার্কেট শেয়ার 60% কথাটার মানে কি? আচ্ছা, আর বাকি জুমলার মার্কেট শেয়ার হচ্ছে 5.2%। আর দ্রুপালের মার্কেট শেয়ার হচ্ছে 3.4%। ওকে, দেখেন এখানে একটা সুন্দর কথা লিখছে যে ওয়ার্ডপ্রেস is by far the most popular CMS with 64% of the market share, and this means that WordPress is used by 33.5% of all the websites online. That's huge. And WordPress is used by the popular brands across the world. আচ্ছা, তো এরা যে কথাটা বলার চেষ্টা করছে যে সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, অর্থাৎ আজকে সারাদিনে সারা পৃথিবীতে যদি 100টা ওয়েবসাইট তৈরি করা হয় তার মধ্যে অন্তত 33 থেকে 34টা ওয়েবসাইট তৈরি করা হবে ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে, এবং বাকি 66টা ওয়েবসাইট তৈরি করা হবে অন্যান্য সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে। সেটা সিএমএস হতে পারে, সিএমএস ছাড়াও হতে পারে, কিংবা অন্য কোনো সিএমএস ব্যবহার করেও সেই ওয়েবসাইটটা তৈরি করা হতে পারে। অর্থাৎ এই বিপুল সংখ্যক ওয়েবসাইট, প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এখন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হলে আমাদের সুবিধাটা কি? আসেন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হলে আমাদের লাভটা কি। ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হলে
অনেক ধরনের সুবিধা। প্রথমত, একজন ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেন, তিনি চিন্তা করেন যে আমি কোন প্ল্যাটফর্মে বা কোন সিএমএস ব্যবহার করে ওয়েবসাইটটা তৈরি করব। আজকের যুগে 2020 সালে আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি সচেতন, অনেক বেশি স্মার্ট। তারা তাদের কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করার আগে তারা গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন যে আমার ওয়েবসাইটটা কিভাবে তৈরি করলে সুন্দর হবে, আমার ওয়েবসাইটটা কিভাবে তৈরি করলে ভালো হবে, এবং তারা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করলে কী ধরনের সুবিধা হবে বা কী অসুবিধা হতে পারে, কীরকম বাজেট খরচ হতে পারে, কীরকম প্রবলেম তৈরি হতে পারে, কীরকম মানে এভরিথিং, সব কিছু ব্যাপারে ক্লায়েন্টরা একজন ডেভেলপারের কাছে আসার আগেই সবগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন এই যে ক্লায়েন্টরা সিদ্ধান্ত নিচ্ছে, তার মানে ধরে নেওয়া যায় যে একজন ডেভেলপার হিসেবে কাজ পাওয়ার সম্ভাবনাও বাড়ে। এখন দেখা গেছে 100 জন ক্লায়েন্ট যদি কোনো মার্কেট প্লেসে কোনো কাজের জন্য আসে, ধরে নেওয়া যায় যে অন্তত তার মধ্যে 33 জনই ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সার্ভিস আমার কাছে চাইবেন। বাকিরা বলতে পারে যে পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি করে দাও, লারাভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করে দাও, জুমরা দিয়ে ওয়েবসাইট তৈরি করে দাও, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা তারা আমাদেরকে জানাতে পারেন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আমাদের কাজ পাবার সম্ভাবনা বেড়ে যায় আমি যখন একটা জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করব। জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করার মানে হলো যে আমার কাজ পাবার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয় যে সুবিধাটা আছে সেটা হলো জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পাওয়া যায়। আপনি যদি ইন্টারনেটের কথা বলেন, ইন্টারনেটে আপনি প্রচুর রিসোর্স টিউটোরিয়াল পেতে পারেন। এছাড়াও ইউটিউবে সার্চ করে ওয়ার্ডপ্রেস শেখার জন্য বা কোনো সমস্যায় পড়লে সমাধান করার জন্য আপনি প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পেতে পারেন। তৃতীয়ত যে সুবিধাটা হয় যে প্ল্যাটফর্মে জনপ্রিয়তা যত বেশি, সেই প্ল্যাটফর্মের ডেভেলপারদের সংখ্যাও তত বেশি। এখন কথা হচ্ছে যে ডেভেলপার বেশি হলে আপনার বেনিফিটটা কী? ডেভেলপার বেশি হলে যেটা বেনিফিট হলো যে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, ধরেন আপনি একটা কাজ কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে গেলেন। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ পেয়ে গেলেন, কাজটা করতে করতে আপনার কোনো একটা সমস্যা মানে তৈরি হতে পারে যে আপনি কাজটা পাওয়ার পরে কাজটা মানে কমপ্লিট করতে একটু সমস্যা বোধ করতেছেন কিংবা বুঝতে পারতেছেন না। তখন যেটা হতে পারে যে আপনার চারপাশে চাইলেই আপনি কাউকে পেয়ে যেতে পারেন যে আপনাকে এই কাজটাতে সহযোগিতা করবে। এখন দেখা গেল যে আপনি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করেন যেটা আপনি ছাড়া কেউ জানে না, তখন দেখা যাবে যে সেই কাজে কারো কাছ থেকে হেল্প পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে। সো আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস এর কিছু সিম্পল বেনিফিটের কথা বললাম। আমরা বললাম যে more possibility of getting job or client, আমরা বলতে পারি more tutorial / resource
can be found online to get or exchange help. এবং ব্যাপার হচ্ছে যে এর বাইরেও নানান রকম ক্যারিয়ার তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত, এবং ওয়ার্ডপ্রেসের কী কী সুবিধা সেটা যদি আলোচনা করতে চাই, এটা একটু লম্বা একটা বিস্তারিত ফিরিস্তি হবে। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বাংলায় সার্চ করি ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমি একটু ওয়ার্ডপ্রেসের সুবিধা লিখে সার্চ করি, আমরা দেখি কি কি কন্টেন্ট আছে। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, ওয়ার্ডপ্রেস কেন শিখবো। আচ্ছা, আচ্ছা আমরা কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করলাম, মানে দেখতেছি আমরা এটা একটু দেখি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সিএমএস বিধায় এর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না। এটা একটা বড় সুবিধা, যে আপনারা অনেকেই জেনে থাকতে পারেন যে ওপেন সোর্স কথাটার মানে কি, সেটা না হয় একটু অন্যদিন আলোচনা করব। তবে সহজভাবে উনি যেটা বলার চেষ্টা করছেন, কোনো অর্থ প্রদান করতে হয় না। হ্যাঁ, কিছু কিছু সিএমএস আছে যেটা আপনাকে টাকা দিয়ে পারচেস করে ব্যবহার করতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রথম সুবিধাটা হচ্ছে আপনি ফ্রি অফ কস্ট, কোনো টাকা খরচ না করেই আপনি এই সিএমএসটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে ওয়ার্ডপ্রেসের হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, অর্থাৎ দেখতে সহজ সুন্দর, এবং যারা ওয়েবসাইট সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে খুব ভালো জানেন না, ভালো ধারণা নাই, কিংবা একজন ক্লায়েন্টের পক্ষে এত কিছু জানা বা শেখাটা কঠিন, তারাও খুব সহজে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারে। এটার জন্য কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নাই। এরপরে আসেন, ওয়ার্ডপ্রেসের রয়েছে অগণিত থিম এবং প্লাগইন, এর জন্য ফ্রি ডাইরেক্টরি। অর্থাৎ থিম এবং প্লাগইন। এখন এই প্লাগইনের বাংলা মানেটা কি? প্লাগইনের মানে হচ্ছে যুক্ত করে দেওয়া। প্লাগইনের মানে হচ্ছে যুক্ত করে দেওয়া। ধরেন আমরা যখন একটা কম্পিউটার কিনে নিয়ে আসি, পেন ড্রাইভ কম্পিউটারের সাথে দিয়ে দেওয়া হয় না। এখন দেখা গেছে যে আমার একটা পেন ড্রাইভ ব্যবহার করা প্রয়োজন, কম্পিউটারটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যে একটা যে কোনো পেন ড্রাইভ আমরা প্লাগ ইন করে নিতে পারি। এটার সাথে প্লাগ মানে যুক্ত করে নেয়, প্লাগ ইন মানে যুক্ত করে নিতে পারি। এখন দেখা গেছে যে আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করা দরকার, তো সেইটা আমার কম্পিউটারের ভিতরে ইনস্টল না করেও বাইরে থেকে ইউএসবি কেবলের মাধ্যমে আমি কম্পিউটারে প্লাগ ইন করে নিতে পারি। তার মানে প্লাগ ইন কথাটার মানে হচ্ছে যেটা আগে থেকে নাই সেটাকে যুক্ত করে নেওয়া, এবং সিস্টেমের কোনো পরিবর্তন না করে। ধরেন আমি একটা চার্জ দিব মোবাইল। এখন কথা হচ্ছে, মোবাইলের চার্জার যে কোনো বাড়িতে, একটা বাড়ি যখন তৈরি করা হয়, বাড়িতে মোবাইলের চার্জার লাগানো থাকে না, কিন্তু মোবাইলের চার্জার ব্যবহার করার জন্য একটা ব্যবস্থা দেওয়া থাকে। আমরা করি কি, আমাদের চার্জারটা সেখানে প্লাগ ইন করলেই আমরা আমাদের মোবাইল চার্জ করতে পারি। অর্থাৎ এই বাড়িটার যে সিস্টেম আসে, সেই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করলাম না। সিস্টেমটাকে পরিবর্তন না করে আমরা একটা চার্জার প্লাগ ইন করে আমরা আমাদের কাজটা করতেছি। তো ঠিক সেইভাবে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিস্টেম যে দেখা গেল
যে আপনি একটা জরিপ সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করতে চান, জরিপ, যেখানে মানুষরা আসবে এবং বিভিন্ন জরিপে অংশগ্রহণ করবে। দেখা গেছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে একটা জরিপের ওয়েবসাইটে পরিবর্তন করতে পারেন এবং আপনাকে অতিরিক্ত কোনো কাজ করতে হবে না। জরিপের জন্য একটা কোড আছে কিংবা একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আপনি যুক্ত করে দিলে আপনার ওয়েবসাইটটা জরিপের ওয়েবসাইটের মতো আচরণ করবে। এবং কখনো যদি মনে হয় যে না, কাল থেকে আমি আমার ওয়েবসাইটটাকে জরিপের ওয়েবসাইট হিসেবে আর ব্যবহার করব না, তখন আপনি ওই অংশটাকে প্লাগ আউট করে দিতে পারেন, অর্থাৎ ওই অংশটাকে বাদ দিয়ে দিতে পারেন। এই যে সুবিধাটা, এই সুবিধাটা কেবলমাত্র ওয়ার্ডপ্রেসেই পাওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ব্লগ সাইট, বিজনেস সাইট, ই কমার্স সাইট, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন সাইট ইত্যাদি সহ যে কোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়। ওয়েবসাইটে রয়েছে অসাধারণ একটি টেক্সট এডিটর, যেখানে আপনি ভিজুয়াল এবং HTML ভিউতেই লিখতে পারবেন। অর্থাৎ কোনো লেখা, যেহেতু HTML এ যখন আমরা কোনো লেখা যুক্ত করেছি আমাদেরকে কোড লিখতে হয়েছে, কিন্তু এখানে আমাদের কোনো কিছু লিখতে হলে কোড লিখতে হবে না, কোড ছাড়াই আমরা এখানে কাজ করতে পারব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে রয়েছে বিল্ট ইন মিডিয়া আপলোডার। এখন এই মিডিয়া আপলোডারটা কি? মিডিয়া বলতে বোঝানো হচ্ছে ছবি, অডিও, ভিডিও ইত্যাদিকে বলা হয় মিডিয়া। এখন আমাদের ওয়েবসাইটে যদি ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত করতে চাই, কোনো ধরনের কোড লেখা ছাড়াই আমরা এগুলো যুক্ত করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো। ঠিক আছে? এই সুবিধাটা ওয়ার্ডপ্রেসে আছে। তারপরে ওয়ার্ডপ্রেসে আছে ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন সিস্টেম। নেভিগেশন সিস্টেম বলতে বোঝানো হচ্ছে মেনু, অর্থাৎ এক পেজ থেকে অন্য পেজে, এক ফাংশন থেকে অন্য ফাংশনে খুব সহজেই যাওয়া যায়। এরপরে আছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের সাথে যুক্ত করা যেতে পারে SEO ফ্রেন্ডলি CMS, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটকে SEO করতে চান, অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসে সেই সুবিধাটা খুব সহজেই পাওয়া যেতে পারে। এরপরে আরও অন্যান্য বেশ নানান ধরনের সুবিধা আছে। মোটামুটিভাবে আচ্ছা, ওকে, এখানে কিছু কিছু জিনিস আছে, আপনারা গুগল সার্চ করে এগুলো আস্তে আস্তে দেখতে পারেন। আচ্ছা, এবং বিভিন্ন ওয়েবসাইটে নানান রকমভাবে বাংলায় কন্টেন্ট লেখা আছে, যে ওয়ার্ডপ্রেসের কী ধরনের সুবিধা, কী ধরনের অসুবিধা, কী সমস্যা, সেগুলো এখানে বলা আছে। আচ্ছা, এখন আসেন আমরা কি কি আলোচনা করলাম। আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি, ওয়ার্ডপ্রেসের বেনিফিট কি সেটা। এখন আচ্ছা, আপনারা কি শুনছেন আমাকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো আলোচনা আছে, প্রশ্ন আছে? জি স্যার, আপাতত নাই স্যার, যদি আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মোটামুটি 10টা বেজে যাচ্ছে, আমরা একটু ব্রেক নিব 10 মিনিটের। ব্রেকের পরে আলোচনাটা কন্টিনিউ করব। তো এই ব্রেকের মাঝখানে আপনারা চাইলে ব্রেক নিতে পারেন, অথবা আপনারা
গুগল সার্চ করে ওয়ার্ডপ্রেসের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারেন। তো আমরা একটু কিছু সময়ের জন্য ব্রেক নিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা কথা বলতেছিলাম জুমলার পপুলারিটি নিয়ে, দ্রুপালের পপুলারিটি নিয়ে এবং ওয়ার্ডপ্রেসের পপুলারিটি নিয়ে, যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি জনপ্রিয় হয় তাহলে আমাদের সুবিধা কি অসুবিধা কি। তো এখন আমরা যেটা করব যে আমরা কিভাবে ওয়েবসাইট ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে আমাদের নিজেদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করতে পারি, আমরা সেটা দেখব। তো আমরা যদি নিজেরা আমরা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি কি প্রস্তুতি লাগবে। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাদের আসলে কি কি বিষয় প্রয়োজন হবে। প্রথমত, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা গ্রুপ অফ ফাইলের সমষ্টি বা প্যাকেজের সমষ্টি, অর্থাৎ কিছু ফাইল আমাদের জন্য তৈরি করে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে বা ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে, ওয়ার্ডপ্রেসে আমরা যদি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো প্রয়োজন হবে। তো ওয়ার্ডপ্রেস সিস্টেম বা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যেহেতু পিএইচপিতে চলে, তাই আমাদের কম্পিউটারে পিএইচপি থাকা লাগবে। ওয়ার্ডপ্রেস তার যাবতীয় তথ্য MySQL ডাটাবেজের মধ্যে সংরক্ষণ করে রাখে, তার জন্য আমাদের কম্পিউটারে MySQL থাকতে হবে এবং PHP MySQL ব্যবহার করে এই ওয়ার্ডপ্রেস সিস্টেমটা যখন আমরা চালানোর চেষ্টা করব, সেটার জন্য আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। সার্ভার বলতে আমরা বোঝাচ্ছি আমাদের কম্পিউটারটা হচ্ছে একটা স্বাভাবিক কম্পিউটার, কিন্তু আমরা যদি ডাইনামিক ওয়েবসাইট কিংবা পিএইচপি কিংবা ডেটাবেস সংক্রান্ত কাজ করতে চাই, সেক্ষেত্রে এই পিসিটাকে একটা সার্ভার পিসি বানাতে হবে। আমরা হয়তো পূর্বের আলোচনায় সার্ভার পিসি কী ধরনের জিনিস সেটা আমরা আলোচনা করেছিলাম। তারপরেও আমাদের এই পিসিটাকে সার্ভার পিসি বানাতে হলে আমাদের দরকার হচ্ছে অ্যাপাচি, একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারকে আমরা সার্ভার কম্পিউটারে রূপান্তর করতে পারবো। তো এই জিনিসগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তাহলে এবার আসেন যে এই তিনটা জিনিস, পিএইচপি, MySQL, অ্যাপাচি, এই তিনটা জিনিস একসাথে একত্রে অ্যারেঞ্জমেন্ট করা যাবে কিভাবে।
এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য দুইটা সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ XAMPP অথবা WAMP এই নামে XAMPP বা WAMP নামে একটা সফটওয়্যার আছে। পরে শুনবো, পরে শুনবো। XAMPP কিংবা WAMP এই নামে দুইটা সফটওয়্যার আছে, একই ধরনের জিনিস এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে করা যেতে পারে। অর্থাৎ এই XAMPP সফটওয়্যারের মধ্যেই PHP, MySQL, অ্যাপাচি সংযুক্ত থাকে, অথবা WAMP সফটওয়্যারের ভিতরে PHP, MySQL, অ্যাপাচি সংযুক্ত করা থাকে। অর্থাৎ আমরা চাইলে আলাদা আলাদাভাবে PHP ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে, MySQL ইনস্টল করতে পারি, অ্যাপাচি ইনস্টল করতে পারি। তবে আমাদের কাজটা যেন আমরা দ্রুত এবং সহজে করতে পারি, তার জন্য দুইটা কোম্পানি এরকম একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে XAMPP আর একটা হচ্ছে WAMP। আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন এই দুইটা জিনিস লিখে। আচ্ছা, এখানে বেশ কিছু ওয়েবসাইট দেখছি, অ্যাপাচি ফ্রেন্ডস অথবা সোর্স ফোর্স, এখান থেকে এই জিনিসটা দেখা যেতে পারে। এই যে আমরা এখান থেকে উইন্ডোজ কম্পিউটারের জন্য, লিনাক্স কম্পিউটারের জন্য এবং ম্যাক কম্পিউটারের জন্য আমরা XAMPP সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। এবং দেখেন এখানে ওরা বলে দিচ্ছে যে এই XAMPPর ভিতরে কি কি আছে। অ্যাপাচি, মারিয়াডিবি, অর্থাৎ মারিয়াডিবি এবং MySQL ডেটাবেস দুইটা কাছাকাছি কিংবা একই রকম বলা যেতে পারে, এবং PHP এবং পার্ল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নাই, আমারও অনেক ভালো ধারণা নাই। মানে পার্ল ল্যাঙ্গুয়েজেও কোনো ওয়েবসাইট তৈরি করলে এই XAMPP সফটওয়্যার ইনস্টল করা থাকলে পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কাজ করা যেতে পারে। আমরা এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে যেহেতু চাই, তার জন্য আমাদেরকে এই XAMPP সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। এটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে আপনার 64 বিট কিংবা 32 বিট যেটা আপনার প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নেবেন। অথবা যেটা করতে পারেন, আমরা আরেকটা সফটওয়্যারের নাম লিখেছি একেবারেই 99% সেম, WAMP। এইটা আরেকটা কম্পিউটার মানে আরেকটা কোম্পানি, আরেকটা অথরিটি এটা তৈরি করেছে, এটা হচ্ছে WAMP। তো আপনি চাইলে WAMP সফটওয়্যারটাও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, একই জিনিস, হ্যাঁ, WAMP সফটওয়্যারের মধ্যেও একই জিনিস ইয়ে করা আছে। তা আপনারা চাইলে এই যে অ্যাপাচি, PHP, MySQL, এখানে লেখা দেখা যাচ্ছে অ্যাপাচি, PHP, MySQL, তিনটা জিনিস। আমি এখানে তিনটা জিনিসের কথা লিখেছিলাম, দেখেন অ্যাপাচি, PHP, MySQL, অর্থাৎ এই তিনটা জিনিস এর ভিতরে ইনক্লুড করা আছে। তো আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। তো ইনস্টল করা এটা খুবই সহজ একটা ব্যাপার। তো আমার কম্পিউটারে মোটামুটি এটা ইনস্টল করা আছে, যার কারণে আমি তারপর থেকে আপনাদেরকে জিনিসটা দেখাবো। আপনার কম্পিউটারে আমি সাধারণত এই WAMP সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। তো আমি যখন WAMP সফটওয়্যারটা ইনস্টল করলাম, তখন আমার কম্পিউটারের এভাবে সি ড্রাইভে আমি যখন যাচ্ছি,
এখানে দেখেন 164 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের ভিতর অনেকগুলো ফাইল আছে, আমার সবগুলো নিয়ে আমাদের কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে এই www ফোল্ডার নিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করব বা ওয়েবসাইট দেখতে চাই, তখন আমরা এই www ফোল্ডারের ভিতরে নিয়ে আমরা সেটা রেখে দিতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই www ফোল্ডারের ভিতরে যখন আমরা কোনো কিছু রেখে দিব, তখন আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো। আসেন আমরা একটু এক্সাম্পল দেখি। এখন ঘটনাটা হচ্ছে এটার ভিতরে যে পিএইচপি, মাইএসকিউএল এবং অ্যাপাচি আছে, সেটা কিভাবে বুঝবো? আমরা বলছি যে এই ওয়াম্প সফটওয়্যারের ভিতরে পিএইচপি, মাইএসকিউএল, অ্যাপাচি তিনটা একত্রে আছে। কিভাবে বোঝা যাবে? দেখেন, আমি এটার ভিতরে গেলাম, এখানে একটা জায়গায় লেখা আছে বিন, BIN, বিন। এখানে একটা জায়গায় লেখা আছে BIN, বিন। এই বিনের ভিতরে গেলে দেখা যাবে, আপনারা দেখতে পারবেন অ্যাপাচি, মারিয়াডিবি, মাইএসকিউএল, পিএইচপি। অর্থাৎ এরা হচ্ছে তিনটা চারটা আলাদা আলাদা জিনিস যেটা এই ওয়াম্প সফটওয়্যারের ভিতরে ইন্টিগ্রেট করা আছে। এবং আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জিনিসের ভিতরে যদি যান, অ্যাপাচির ভিতরে গেলে এই অ্যাপাচি সংক্রান্ত অনেকগুলো ফাইল এখানে আছে। হ্যাঁ, অ্যাপাচির ভিতরে এখানে অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যদি মাইএসকিউএলের মধ্যে যাই, এখানে মাইএসকিউএলের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যে বিন, ডাটা, ইনক্লুড, লাইব্রেরি, সামথিং, অনেকগুলো জিনিস আছে। এরপরে যদি আমরা পিএইচপির মধ্যে যাই, এখানে অনেকগুলো ভার্সনের পিএইচপি আছে, আমরা হয়তো লেটেস্ট ভার্সনের পিএইচপি ব্যবহার করব। এই যে পিএইচপি EXE বা অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। তো আপনি যদি ওয়াম্প XMPP সফটওয়্যারটাও ডাউনলোড করেন, একই ধরনের জিনিস দেখা যাবে। আপনি যদি ওয়াম্প WAMP ওয়াম্প ডাউনলোড করেন, সেখানেও একই ধরনের জিনিস দেখা যাবে। তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারটাতে সার্ভার চলছে কিনা। আমাদের কম্পিউটারটা এই মুহূর্তে একটা সাধারণ কম্পিউটার আছে, এই কম্পিউটারটাকে একটা সার্ভার কম্পিউটারে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে ওয়াম্প সার্ভারটাকে চালু করে দিতে হবে। ওয়াম্প সার্ভারটা চালু করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে আপনি ফোল্ডারের ভিতরে যান, ফোল্ডারের ভিতরে যেয়ে এখানে দেখবেন যে ওয়াম্প ম্যানেজার নামে একটা আইকন আছে, ওয়াম্প ম্যানেজার, ঠিক আছে? ওয়াম্প ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন, এই যে পিএইচপি এবং অন্যান্য জিনিসপত্র চালু হচ্ছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ওয়াম্প যখন সফটওয়্যারটা, মানে ওয়াম্প যখন আমি চালু করার চেষ্টা করলাম, একটা পরিবর্তন আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখবেন এইখানে ডান দিকে নিচে একটা আইকন আসছে আমার কাছে, এবং এই আইকনটা আর এই আইকনগুলোর সাথে মিল আছে, দেখেন। এবং এই আইকনটা এই মুহূর্তে সবুজ আছে, সবুজ। আপনার আইকন যদি সবুজ থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনার ওয়াম্প সার্ভারটি সফলভাবে চালু হয়েছে। যদি লাল থাকে কিংবা সবুজ থাকে, মানে লাল থাকে কিংবা হলুদ থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার ওয়াম্প সার্ভারটি সফলভাবে চালু হয়নি। এখন আমরা যদি এই আইকনটার উপরে চাপ দেই, আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। লোকাল হোস্ট, পিএইচপি মাইডমিন,
অ্যাডমিনার, ভার্চুয়াল হোস্ট, ডিরেক্টরি, অ্যাপাচি, তারপর হচ্ছে পিএইচপি, মাইএসকিউএল, আমরা অনেক কিছু দেখতেছি এখানে। যাই হোক, আমাদের খুব বেশি কিছু জানা লাগবে না। আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন স্টপ অল সার্ভিসেস। আমরা যদি চাই আমাদের এই ওয়াম্প সার্ভারটাকে বন্ধ করে দিব, তাহলে স্টপ অল সার্ভিসেস দেওয়ার সাথে সাথে আমাদের সার্ভিসটা বন্ধ হয়ে যাবে এবং এখানে লাল আইকন চলে আসবে। তো আমরা যদি আবার সার্ভিসটাকে চালু করতে চাই তাহলে স্টার্ট অল সার্ভিস দিতে হবে এবং এই যে এখন হলুদ দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে। যখনই আমরা দেখব যে আমাদের আইকনটা সবুজ হয়ে গেছে, তখন ধরে নিতে হবে যে আমাদের কাজটা সাকসেসফুলি ডান, অর্থাৎ সার্ভারটা এই মুহূর্তে রানিং অবস্থায় আছে। এখন সার্ভার যে রানিং অবস্থায় আছে তার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে দেখেন এখানে সবার উপরে দেখেন লেখা আছে লোকাল হোস্ট। আমি যখন এই লোকাল হোস্টের মধ্যে চাপ দিব, এই দেখেন আমার এখানে ইউআরএল এ লেখা হয়েছে লোকাল হোস্ট এবং এই ওয়াম্প সার্ভারের কনফিগারেশনটা আমাদেরকে দেখাচ্ছে। কি কি জিনিস দেখাচ্ছে দেখেন, অ্যাপাচি 2.4 সার্ভার আমি ব্যবহার করতেছি, মাইএসকিউএল 5 এবং 8 ব্যবহার করতেছি, পিএইচপি 5 এবং 7 আমি ব্যবহার করতেছি, ভার্সন 3.2 64 বিট ইংলিশ ক্লাসিক। আমি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারি, মডার্ন, নো স্টাইল, সিম্পল। আচ্ছা, আমরা ক্লাসিকটাই ব্যবহার করি। আমরা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রমাণ যে আমাদের সার্ভারটা রানিং আছে। এখন আমাদের সার্ভারটা যদি আমি বন্ধ করে দিই, স্টপ অল সার্ভিস, এটাও কেটে দিচ্ছি। এই মুহূর্তে যদি আমি আবার লোকাল হোস্ট দেই, দেখেন সাইট ক্যানট বি রিচড। এই যে লোকাল হোস্ট এখানে লেখা ঠিকই উঠছে, কিন্তু এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটার কারণটা কি? আমি সার্ভারটা বন্ধ রেখেছি। তাহলে এই জায়গায় যদি আমি আমার সার্ভার চালু দেখতে চাই, তাহলে আমাদেরকে এখানে আবার সার্ভারটাকে স্টার্ট করতে হবে। এখন যদি লোকাল হোস্টটা রিফ্রেশ করি, এই যে আমার সার্ভার চলে আসছে। তো এই সার্ভার যখন আমরা চলে আসছে, তখন আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আচ্ছা, আমরা কোথায় আছি? আমরা এখানে ছিলাম। আচ্ছা, আমরা সার্ভার রান করলাম। এবার আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো প্রয়োজন। ওয়ার্ডপ্রেসের ফাইল কোথায় পেতে পারি? ওয়ার্ডপ্রেসের ফাইল পেতে হলে আপনাকে চলে যেতে হবে wordpress.org ওয়েবসাইটে, সেখানে আছে ডাউনলোড। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করতেছি। আমাদের ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু এখানে নিয়ে এসে রেখে দিচ্ছি, আমরা এখানে পরে কাজ করব। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে আমাদের কম্পিউটারটা সার্ভার কম্পিউটারে রূপান্তর হয়েছে কিনা তার একটা প্রমাণ আমরা এইভাবে বোঝার চেষ্টা করছি যে এখানে আমরা লোকাল হোস্ট লিখছি। এটা এই সার্ভারে যদি আমাদের তৈরি করা কোনো ওয়েবসাইট রাখতে চাই, তাহলে সেটা কিভাবে দেখা যাবে? তা আমাদের তৈরি করা কোনো ওয়েবসাইট আছে কিনা আমরা একটু দেখি। আমাদের আগের ক্লাসগুলোতে আচ্ছা, এটা আছে এখানে। আচ্ছা, এটা মোটামুটি দেখা যাচ্ছে এখানে। তা আমি চাচ্ছি যে এই
এই জিনিসটাকে আমরা আমাদের সার্ভার কম্পিউটারের ভিতরে রেখে আসব। আমরা দেখি সম্ভব কিনা। আমরা বর্তমানে ওয়েবসাইটটা যেভাবে দেখছি, এখানে দেখেন সি ইউজার ডেস্কটপ এলইডিপি ওয়েব ডিজাইন কোর্স ক্লাসে তো ইন্ডেক্স এত দেখছি। তার মানে আমার কম্পিউটারের সি ড্রাইভে যেতে হবে, তারপরে গেলাম হচ্ছে ইউজার্সে, তারপরে আবার ইউজার্সে, তারপরে গেলাম ডেস্কটপে, তারপরে গেলাম এলইডিপি প্র্যাকটিস ওয়েব ডিজাইন কোর্স, তারপরে গেলাম হচ্ছে 18, এইভাবে গেলাম, ঠিক আছে। কিন্তু আমরা যখন সার্ভারে এই জিনিসটা রাখবো তখন আমরা কিভাবে করব, আমরা এই ক্লাস 18টাকে কপি করে আমাদের সার্ভারের মধ্যে যাব এবং সেখানে www ফোল্ডারের মধ্যে এটা আমি রেখে দিব। এখন আমরা যে কাজটা করব, আমরা লোকাল হোস্টের পরে লিখব localhost /class 18। ইন্টারেস্টিংলি দেখেন, এটা হচ্ছে আমাদের সার্ভারের অ্যাড্রেস, অর্থাৎ লোকাল হোস্ট সার্ভারের ভিতরে আমাদের এখানে www ফোল্ডার আছে, সেখানে আমরা ক্লাস 18 নামে এই জিনিসটা রেখে দিছি। এখন এটা আমরা দেখতেছি, দেখেন এই ইউআরএলটা হচ্ছে বিশাল লম্বা একটা ইউআরএল এবং এটা হচ্ছে localhost /something। তো এমন যদি হয়, ধরেন আমাদের একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক বলতে আমি বোঝাচ্ছি আমি যে বিল্ডিংয়ে আছি এই বিল্ডিংয়ে 100টা কম্পিউটার আছে। তো এই 100টা কম্পিউটারের মধ্যে আমরা দেখা গেল যে এই 100টা কম্পিউটারের মধ্যে ইন্টারনেট নাই, কিন্তু 100টা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে। তখন আমরা চাইলে যে কোনো একটা কম্পিউটারকে সার্ভার হিসাবে ডিক্লেয়ার করতে পারি বা সার্ভার তৈরি করতে পারি। সেখান থেকে আমরা চাইলে এইরকম অ্যাড্রেস আমরা সবাইকে দিয়ে দিতে পারি। তাহলে একটা ফাইল, একটা ওয়েবসাইট বা এই সার্ভারে যে জিনিসগুলো রাখা আছে 100টা কম্পিউটার থেকেই সেই জিনিসগুলো দেখা সম্ভব। সুতরাং এটা গেল আমাদের প্রাথমিক আলোচনা যে আমরা একটা ওয়েবসাইটকে সার্ভারের ভিতরে রেখে আমরা দেখতেছি। এবার ওয়ার্ডপ্রেসকে আমরা সার্ভারের ভিতরে রেখে দেখার চেষ্টা করব। তো ওয়ার্ডপ্রেসকে ভিতরে রাখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আমি এখানে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আনজিপ করতেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই আনজিপ ফোল্ডারটাকে কপি করে আমাদের www ফোল্ডারে রেখে দিয়ে আসবো। অর্থাৎ আমরা আবার দেখাচ্ছি, এটা সি ড্রাইভ 164, তার ভিতরে হচ্ছে www, তার মধ্যে হচ্ছে এটা আমরা এখানে কপি করে দিয়ে দিলাম www ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস নামে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের ভিতরে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে এসে লিখব localhost/wordpress। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা এরকম আসছে কেন? এরকম আসার কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা আমরা জাস্ট কপি করে রেখেছি, কিন্তু ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করা হয়নি। আমরা যখন এই ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবো তখন আমরা এই ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করলাম ওয়াম্প সফটওয়্যার, এরপরে আমরা
www ফোল্ডারের মধ্যে রেখে দিলাম ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পর ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এবং সেটা পাওয়ার জন্য আমরা লিখেছি localhost/wordpress। এটা লেখার পরে কিছু অতিরিক্ত জিনিস এখানে যুক্ত হয়ে এখানে এটা চলে আসছে। তো এইটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বা সেটআপ। আমার কম্পিউটারে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে আমি সেটআপ দিতে পারি, তো আমি এখানে সেটআপ দেওয়ার জন্য আমি বললাম যে সেটআপ কন্টিনিউ। এখন এখানে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দি ডাটাবেস। আমরা এর আগে আলোচনা করেছিলাম কিনা আমাদের ওয়ার্ডপ্রেসের ডেটাবেস লাগবে। তো আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি, তারপর কপি ওয়ার্ডপ্রেস টু www ফোল্ডার। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সে ডাটাবেস সংক্রান্ত কিছু আলোচনার কথা বলছে, আমাদের ডাটাবেস প্রয়োজন হবে। এখন ডেটাবেস আমরা কিভাবে পেতে পারি? দেখেন, আমরা এর আগের আলোচনায় বলেছিলাম যে MySQL হচ্ছে আমাদের ডেটাবেস, এবং এটা XMPP অথবা WAMP এটার ভিতরে অলরেডি থাকে। তো যেহেতু আমরা এখানে WAMP ইনস্টল করেছি, তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে MySQL অলরেডি এটার ভিতরে অলরেডি আছে। কিন্তু এটা আমরা ব্যবহার করব কিভাবে? এইটা ব্যবহার করার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা কি? আপনারা আবার এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা প্রথম যে অপশনটা দেখেছিলাম সেটা হচ্ছে লোকাল হোস্ট। এখানে দেখবেন লেখা আছে PHP my admin। আপনারা এখানে চলে যান। এখন PHP my admin যখন আপনারা আসলো, এখানে দেখেন আপনাদের এখানে দেখাবে ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভার চয়েস। তো সেখানে রুট এটা আমি লিখলাম, কারণ হচ্ছে আমরা যখন অ্যাপাচি PHP MySQL সেট আপ করি তখন ডিফল্ট ইউজার হিসেবে রুট তৈরি হয় এবং ওখানে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড থাকে। অর্থাৎ এই রুট এবং এই ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে যদি আমরা গো দেই তাহলে আমরা ডাটাবেসের ভিতরে ঢুকে যেতে পারি। এই হচ্ছে আমাদের MySQL ডাটাবেস। এর ভিতরে কি কি আছে দেখেন, এখানে আছে সিস্টেম নামে একটা ডাটাবেস আছে, ফার্মাসি নামে আছে, পারফরমেন্স স্ট্রাকচার আছে, MySQL আছে, ইনফরমেশন স্কিম আছে। আমি চাইলে আমার মতো করে, আমরা এই যে এখানে ডাটাবেস দেখতেছি, এই আমরা চাইলে আমরা নিজেরা নিজেদের মতো করে একটা ডাটাবেস আমরা তৈরি করতে পারি। তা আমরা যে ডাটাবেসটা তৈরি করতে চাচ্ছি সেই ডাটাবেসটার নাম দিলাম ওয়ার্ডপ্রেস। এভাবে ক্রিয়েট দিয়ে দিলাম। MySQL ডেটাবেসের ভিতরে ওয়ার্ডপ্রেস নামে একটা নতুন ডেটাবেস তৈরি হয়েছে, কিন্তু ওই ডেটাবেসের ভিতরে কোনো ডেটা নাই। এখন এই ওয়ার্ডপ্রেস ডেটাবেসটা আমরা কানেক্ট করে দিব হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের সাথে। তাহলে দেখেন এখানে আমাদের ডেটাবেস নেম কি? ডেটাবেস নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ইউজার নেম হচ্ছে রুট। ওই যে এখানে ঢোকার সময় যে নেমটা আমাকে দিতে হয়েছিল, আমি আবার লগ আউট করবো। লগ আউটের রাস্তা কোথায়? আচ্ছা, ওকে, লগ আউটটা খুঁজে পাচ্ছি না, আমরা অন্য সময় দেখা দিই। আচ্ছা, অর্থাৎ আমরা ঢোকার সময় পাসওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করছিলাম ব্ল্যাঙ্ক, আর ইউজার নেম হিসেবে আমরা ব্যবহার করছিলাম রুট। তাহলে এখানে রুট দিচ্ছি, পাসওয়ার্ড এখানে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এখানে ডেটাবেস হোস্ট হিসাবে লোকাল হোস্ট দিয়ে দিচ্ছি, টেবিল প্রিফিক্স হিসেবে WP দিলাম। আপনি অন্য কিছু দিতে পারেন, আপনি দিতে পারেন HPও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে।
তো আমরা সাবমিট করলে মোটামুটি এখানে এই যে রান ইনস্টলেশন অল রাইট স্পার্কলি সব ঠিকঠাক আছে। এবার রান ইনস্টলেশন। আচ্ছা, তো অলরেডি আমরা ইনস্টলেশনের প্রথম ধাপে চলে আসছি। তাহলে আমরা সাইটের একটা নাম দিই, মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার ইচ্ছা মতো আপনি যা কিছু লিখতে পারেন। এইখানে ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডও আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন। এটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে, কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করার সময় এটা এবং এইটা ব্যবহার করবেন না, ঠিক আছে? কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর এখানে আমি কনফার্ম ইউজ অফ দ্য উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। ইমেল, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ গুগল আপনার ওয়েবসাইটটা ক্রল করবে কিনা। আচ্ছা, যদি আপনি না চান ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সিং, তাহলে এটা টিক চিহ্ন, অর্থাৎ না চাইলে এটা টিক চিহ্ন দিবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখন দেখেন আমার বলতেছে যে সাকসেস, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে আমি কিভাবে বুঝবো? আমি একটা নতুন ট্যাবে যাই। আমরা বলছিলাম যে আমার ওয়ার্ডপ্রেসটা দেখার ব্যবস্থাটাকে, আমার ওয়েবসাইট দেখার জন্য আমাকে লিখতে হয় localhost/wordpress। এখন দেখা গেল যে আমি এটা লিখলাম, এই দেখেন আমার একটা সত্যিকারের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, যেখানে আমি কোনো কোড লিখি নাই, এক লাইন সিঙ্গেল কোডও আমি লিখি নাই, আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো কোড না লিখে আপনি আপনার প্রয়োজন মতো ওয়েবসাইট তৈরি করতে পারেন, এবং এই ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কোনো ধরনের কোনো পরিশ্রম করতে হবে না। পরিশ্রম ছাড়াই আপনি সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটার কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, আমরা কিভাবে চেঞ্জ করতে পারব? এখন এই ওয়েবসাইটের কোনো লেখা বা তথ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের ভিতরে আমাদেরকে যেতে হবে। কিভাবে যেতে পারবো? আপনি এখানে কপি করে এখানে যান, যে লেখেন WP অ্যাডমিন। তো আপনি যখন WP অ্যাডমিন লিখবেন, আমি আবারও বলছি, এই localhost wordpress/WP অ্যাডমিন। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কেন আমরা বারবার WP ওয়ার্ডপ্রেস লিখছি? এখন দেখা গেল যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এমন একটা ওয়েবসাইট তৈরি করছেন যেটা ফুটবল সংক্রান্ত, তখন কি হবে? তখন আমরা ওয়াম্পের মধ্যে যে www ফোল্ডারের মধ্যে আমরা এখানে ফুটবল লিখে দিব। ফুটবল লিখে দেওয়ার পরে এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সবগুলো কপি করে এই ফুটবল ফোল্ডারের ভিতরে দিয়ে দিব। এখন এই ওয়ার্ডপ্রেসের কন্টেন্টগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে লোকালহোস্ট ওয়ার্ডপ্রেসের জায়গায় লিখতে হবে ফুটবল। এবং দেখেন ঠিক আগের মতোই একটা নতুন উইন্ডো এভাবে তৈরি হয়েছে। আপনি চাইলে এই ফুটবল নামেও নতুন একটা ওয়েবসাইট আপনি আসলে খুলতে পারেন। তো আমরা আপাতত এটা বন্ধ রাখছি। তো এখন দেখেন এখানে আমাকে বলতেছে যে এই ওয়েবসাইটে ঢুকতে হলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের হয়তো মনে থাকবে আমরা এখানে ইউজার নেম ব্যবহার করেছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন, সহজ যাতে মনে রাখতে পারি। তো আমরা লগ ইন করলাম। এইটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, অর্থাৎ এই ওয়েবসাইটের লেখা, কালার
মেনু আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, বাম দিকের যে মেনুগুলো আছে সেখানে লেখা আছে পোস্ট, মিডিয়া, পেজ, অ্যাপিয়ারেন্স, থিম, মেনু, প্লাগইন, ইউজার, টুল, সেটিংস, অনেক কিছু আছে এখানে। তা আমরা মূলত প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা শিখব এবং ধাপে ধাপে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে চেঞ্জ করতে হয় এবং ক্লায়েন্টের উপযোগী করে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। তো আপাতত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই লেখাটা আমরা এখন একটু চেঞ্জ করতে চাই, অথবা জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই কথাগুলো আমরা একটু চেঞ্জ করতে চাই। দেখি তো আমরা এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। এখানে আছে সেটিংস একটা অপশন আছে নিচে, সেখানে আছে জেনারেল। এখানে গেলে দেখেন দুইটা জায়গা আছে, দেখাচ্ছে সাইট টাইটেল মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ট্যাগ লাইন হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে দেখেন আমরা যদি এটা পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু 5 মিনিট সময় দিবেন স্যার, এই কাজের দিকে আমার প্রবলেম দেখাইতাম। আচ্ছা, একটু এই আলোচনাটা শেষ করি, এই আলোচনা শেষ করে আপনারা এটা দেখতেছেন। জি 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 স্যার। তো এখন যেটা হয়েছে যে আমরা এই লেখাগুলো চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দিচ্ছি এবং আমরা আবার আমাদের ওয়েবসাইটে ব্যাক করি। ব্যাক করার পর এখানে রিলোড দিচ্ছি। দেখেন আমাদের লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফ্যান্টাস্টিক ওয়ে অফ ডিজাইনিং ওয়েবসাইট। স্বাভাবিক অবস্থায় আমরা যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখছিলাম সেখানে আমাদের এটা কোডের মধ্যে যে সোর্স কোডের মধ্যে যে এভাবে করে আমরা ধরেন এটা আমাদের ওয়েবসাইট, আমাদের এইভাবে ওপেন করে চেঞ্জ করার কথা ছিল। ধরেন এই যে এখানে কথার কথা আমরা এখানে চেঞ্জ করব, আমাদের এখানে চেঞ্জ করার কথা ছিল, আমরা এইভাবে চেঞ্জ করার কথা ছিল কোড ওপেন করে। কিন্তু দেখেন আমরা কিন্তু সেই কাজটা করি নাই। আমরা কোথাও কোনো ওয়েবসাইটের কোড না লিখেই ওয়েবসাইটটা তৈরি করলাম এবং এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আমরা এইটার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে এই লেখাগুলো চেঞ্জ করছি। এবার আপনি বলতে পারেন যে আমরা কি কালার চেঞ্জ করা সম্ভব? আসেন তো দেখি আমরা একটু চেষ্টা করি কালার চেঞ্জ করা সম্ভব কিনা। এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে বলে অ্যাপিয়ারেন্স। তো আমরা দেখি অ্যাপিয়ারেন্সের মধ্যে কী কী আছে। আচ্ছা, এক জায়গায় আছে কাস্টমাইজ, আমরা দেখি এটাতে কোনো কাজ হয় কিনা। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে সরাসরি কালারের কিছু মেনু আছে, আমি আবার দেখাচ্ছি। আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলাম। এখানে কালার নামে একটা জায়গা আছে, সরাসরি আমরা কালারে চলে গেলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা লাল করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু কন্টেন্টটা পরিবর্তন হয়ে গেছে ওখানে। আচ্ছা, যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছিলাম সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল হয়ে গেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা সবুজ করতে চাই
এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে কালার সবুজ হয়ে গেছে, ঠিক আছে, এই যে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস, আমাদের আজকের আলোচনা। তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা কিভাবে এই পর্যন্ত আসতে পারি সেটাই হলো আজকের মোটামুটি কাজ। আপনারা সবাই শুরু করেন, আর আমরা হচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি।